এই দেখেন রিয়াদের চেহারা দেখেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন। চাঁদা চাইতে গিয়ে ধরা পড়েছেন, সিসি ক্যামেরায় পুরো ফুটেজ আসলে পুরো বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশ সহ। তার কিন্তু আর পলিটিক্যাল গ্রাউন্ড থাকবে না। সে যত বেশি চেষ্টাই করুক না কেন, সে কিন্তু আর ঠিকমতো পলিটিক্সই করতে পারবে না। তো শেখ মুজিবের সমাধি থেকে শুরু করে সরকারের, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো লোক নাই তার সঙ্গে ছবি নাই। এবং সবসময় আসলে তিনি তার রাজনৈতিক গুরু হিসেবে নাহিদ ইসলামকে আসলে সামনে এনেছেন, ফ্রন্টে এনেছেন। এবং বেশিরভাগ ছবি আসলে নাহিদ ইসলামের সঙ্গেই আছে, হাসান আবদুল্লাহর সঙ্গেও আছে, অন্যান্য নেতাদের সঙ্গে আসলে আমরা দেখতে পাইনি। এবং শুধু তাই না, বিএনপি নেতাদেরও আছে, আওয়ামী লীগ নেতাদেরও সঙ্গে তার ছবি আছে। অলরাউন্ডার, এমন কোনো জায়গায় মুখ নেই যে এই রিয়াদ দেননি। এখন মানে ছবির মাধ্যমে তার শেয়ার করা স্ট্যাটাসগুলোতে আসলে চলে আসছে আর কি সামনে, যে তার সব অতীত কাহিনী। শুধু তাই না, তিনি খুব বাজে ভাষায় আসলে কিছু স্ট্যাটাস দিয়েছেন, সে আসলে পড়তে পারবো না। এই রিয়াদের যেসব শেয়ার করে স্ট্যাটাস খুবই খারাপ, মানে খুবই খারাপ ভাষায়, জঘন্য ভাষায়, এগুলো আসলে পড়ার মতো না। সুলাইমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, বিদেশে বসে ভিডিও কলে বউ সামলানো যায় না, এদিকে আরেকজন আসছেন দেশ সামলাতে, অর্থাৎ তারেক জিয়াকে উদ্দেশ্য করে আসলে তিনি লিখেছেন। শুধু তাই না, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি অনেক কথাগুলো বলেছেন, অনেক কিছু আসলে এখানে তিনি উল্লেখ করেছেন। শুধু তাই না, ডিসেম্বরে কিসের ভোট, বিএনপিকে নিয়ে খুব খারাপ একটা মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। 1, 2, 3, 4 তারেক জিয়ার খারাপ একটা মন্তব্য করেছেন। আমি আসলে মানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এগুলো আসলে উচ্চারণের মতো না। আসলে চাঁদা নিয়েও একটা কথা বলেছেন তিনি, লিখেছেন যে আগামীকালকে স্লোগান, খুনি ধর জেলে ভর, চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, নৌকা ধানের শীষ, 2 সাপের 1 বিষ, কে দিল রে জানোয়ার, মানুষ মারার অধিকার, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জিয়ার সৈনিক, চাঁদা তুলে দৈনিক। তো দেখেন, সেটা স্ট্যাটাসটা কিন্তু দিয়েছে জুলাইয়ের 12, তো আজকে জুলাইয়ের 27, অর্থাৎ 15 দিনের মধ্যেই কিন্তু তাকে পুরো বাংলাদেশ চাঁদাবাজ হিসেবে চিনছে। এবং তার যে আসলে পলিটিক্যাল গ্রাউন্ড, যে এনসিপি, তাকে কিন্তু বহিষ্কার করেছে, তিনি সহ আরও কয়েকজনকে। তো এরই মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেটও এসে গেছে এরই মধ্যে আলোচনার মধ্যে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি, অর্থাৎ কেন্দ্রীয় কমিটি বাদে বাকি কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সার্জিস আলম কিন্তু জানিয়ে দিয়েছেন, সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে পুলিশে দেবেন। কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সার্জিস আলম বলেন, কোনো অফিসে, কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন। একই কথা কিন্তু বিএনপি বলেছে, অর্থাৎ ব্যক্তির দায় দল নেবে না। ঠিক চাঁদার এই ঘটনাটা ধরা না পড়লে কিন্তু আরও ঘটনা সামনে ঘটতো বা আরও অঙ্ক সামনে আসতো। মির্জা ফখরুল একটা কথা বলেছেন, এখন চাঁদা কিন্তু 1 লাখ না, চাঁদা কিন্তু 5 লাখ চায়। তো এই ধরনের নানা ঘটনা আসলে সারাদিন তোলপাড়, এবং এই চাঁদা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চারিদিকে। এদিকে একটা কথা উঠেছিল, গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ছাত্র প্রতিনিধি কিনা। তো এইটা অনেকেই আসলে তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সেই তথ্যটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, দেশের বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সংবাদ ছড়িয়ে পড়ে। এটা দাবি করা হয় আটক ব্যক্তি রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন ছাত্র প্রতিনিধি। তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নামে মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি কিংবা এ ধরনের কোনো প্রতিনিধির অস্তিত্ব নেই। বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে আর কেউ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে এবং জড়ায়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এমন কর্মকাণ্ডের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ যেটাই আসলে ঘটছে সেটাতেই সবাই ওই ব্যক্তিটা, ধরা পড়া ব্যক্তির উপর দায় চাপাচ্ছে। ওই ব্যক্তিকে যদি পেছন থেকে কেউ সাহস না দেয়, ওই ব্যক্তি টাকাগুলো, এতগুলো টাকা নিয়ে কাকে দেয়, কারা এটার ভাগ পায়, এটা তো আসলে পাগলেও বোঝে। সোজা কথা একটা কথা বলি, রাজনৈতিক অঙ্গনে কেউই ভালো নয়। চাঁদার টাকা যখন আসলে ধরা না পড়ে তখন সবাই ভাগাভাগি করে, কিন্তু যখন ধরা পড়ে সেই টাকা কেউ খেতে চায় না, সেই টাকা কোথাও ভাগ হয় না। উল্টো যারা চাঁদা নিতে গেছেন, যাদের জন্য নিতে গেছেন, তারাই কিন্তু সেই কর্মীটাকে বা সেই সমন্বয়ককে বা সেই সংগঠনের কর্মীটাকে কিন্তু বহিষ্কার করে দেয় এবং তারা হাফ ছেড়ে বাঁচে। এখন একটা কথা বলি, আসলে রাজনীতি করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক দল নেই যে যারা চাঁদাবাজি করে না, যারা ডোনেশন গ্রহণ করে না কিংবা ডোনেশন দিতে বাধ্য করে না। ডোনেশনটাই হচ্ছে বাংলা কথায় আসলে চাঁদা। কেউ স্বেচ্ছায় দেয়,
কেউ অনিচ্ছায় দেয়, আর অনিচ্ছায় দিতে গেলে আসলে সেটাকে আমরা চাঁদার সংজ্ঞায় ফেলে দিই। এতদিন বিএনপি আওয়ামী লীগ চাঁদাবাজি করে আসতো, তাদের কোনো নেতা ধরা পড়লে আসলে একজনের দায়ভার পুরো দল নেবে না, এই কথাটা আমরা বারে বারে শুনি। ঠিক তেমনি এনসিপির বেলাতেও হয়েছে। অলরাউন্ডার খ্যাত আব্দুর রাজ্জাক সোলাইমান ওরফে রিয়াদ, এই ছেলেটা সমন্বয়ক পরিচয়ে অনেক আসলে চাঁদাবাজি করেছে, এমন প্রমাণ আসলে তথ্য প্রমাণ আছে পুলিশের কাছে। তো সবশেষ গুলশানে গিয়ে ধরা পড়েছেন, এবং ওই যে ব্যক্তি থেকে চাঁদা নিয়েছেন আওয়ামী লীগের সাবেক এক নারী এমপি, তো তার স্বামী চাঁদা দিয়েছে কিছু, আর বাকি টাকা নিতে গিয়ে আসলে হাতে নাতে ধরে তাদেরকে আসলে গুলশান থানায় একটা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তারা কিন্তু আদালত হয়ে এখন জেল হাজতে আছে, রিমান্ডও আছে। তো আমার কথা হলো, যেটা শুরুতে বলছিলাম, যে আসলে চাঁদা যদি ধরা পড়ে যায় তখন কেউ আসলে সেইটার ভাগ খেতে চায় না। সেই চাঁদা নিতে যাওয়া বা কালেকশন করতে যাওয়া ছেলেটাই বা কর্মীরাই কিন্তু আসলে বহিষ্কৃত হয় এবং বিপদে পড়ে। এখন কি জেল হাজতে যারা আসলে চাঁদার ভাগ নিয়েছেন বা যারা চাঁদার জন্য আসলে পাঠিয়েছেন তারা আছেন, নাকি সেই কর্মীটাই আছেন? তো এই যে চান্দা ভাই রিয়াদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই। প্রত্যেকটা দলে এরকম আছে, এবং আপনি টাকা ছাড়া কিন্তু একটা রাজনৈতিক দল চলতে পারে না। প্রচুর ফান্ডিং লাগে। এই যে জনসভা হয় বা এই যে পদযাত্রাগুলো হয় কিংবা রাজনৈতিক যে মিছিল মিটিং হয়, এগুলোতে কিন্তু প্রচুর পয়সা লাগে। তো এত বড় কর্মী বাহিনী পরিচালনা করতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয় যারা আসলে টপ লেভেলে থাকেন তাদের। এটা আপনি বিশ্বের প্রতিটা, মানে এশিয়া মহাদেশের প্রতিটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এগুলো কিন্তু আছে। আমরা ইন্ডিয়াতে এরকম প্রচুর মানে পলিটিক্যাল পার্টি এই যে দলীয় পলিটিক্সগুলো আসলে হ্যান্ডেল করে, সেই সাথে আরও অনেক দেশে আসলে এই জিনিসগুলো আমরা কিন্তু পরিলক্ষিত হয়। তো আমরা সিনেমাতে এই ধরনের কাহিনী কিন্তু দেখেছি, তামিল মুভিতে দেখেছি যে একটা দল চালাতে হলে অনেক টাকার প্রয়োজন, এবং আপনি যখন আসলে ক্ষমতাধর হবেন বা একটা পক্ষ যখন মনে করছে যে আপনি ক্ষমতাবান হতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে টাকা নিয়ে তারা হাজির হয়। আপনি যখন দলের জন্য ওই টাকাটা গ্রহণ করবেন, কেউ তো সেধে সেধে আপনাকে এতগুলো টাকা দেবে না। নিশ্চয়ই তার অসৎ উদ্দেশ্য আছে, নিশ্চয়ই তার উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, নিজের স্বার্থে, জনগণের স্বার্থে না। আপনাকে যে টাকাটা দিচ্ছে তার 10 গুণ কিংবা 100 গুণ টাকা সে ওভাবে দুর্নীতি করে কিন্তু উঠিয়ে ফেলবে। তখন হবে কি, আপনি যে এই দলের জন্য টাকাটা গ্রহণ করলেন, মানে সর্বোচ্চ নেতা যারা আছেন একটা দলের, তখনই কিন্তু বিপাকে পড়তে হয়। তাদের সে অপরাধ ঢাকতে গিয়ে আপনাকে চুপ থাকতে হয় বা তাদেরকে সহযোগিতা করতে হয়। আর এভাবেই কিন্তু আসলে দুর্নীতির শুরুটা হয়। তা আমার কথা হলো, ভালো একটা দেশ গড়তে হলে মন থেকে ভালো হতে হয়। আপনার ভিতরের জায়গাটা কলুষিত হলে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। সামনে জাতীয় নির্বাচন, আমরা চাই অবাধ একটা সুষ্ঠু নির্বাচন হোক, সব দলের অংশগ্রহণের নির্বাচনটা হোক, বাংলাদেশকে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যমত্যে পৌঁছাক। প্রতিটা দলের একটাই মোটো হোক, আমরা চাঁদাবাজি করব না, আমার দলের কেউ চাঁদাবাজিতে জড়াবে না, আমরা একটা সুন্দর শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যেখানে একটা ক্লিন ইমেজের রাজনীতি থাকবে। আর এই ক্লিন ইমেজের রাজনীতি যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন এই দেশে, তাহলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর, বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ।